দেখো আজকের ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল কিছু প্রশ্ন থাকছে অঙ্কের, যেগুলো শিখলে তোমাদের পরীক্ষায় একদম আসতে বাধ্য। আর প্রশ্নগুলো সত্যি হাই লেভেলের, তোমাদের থাম্বনেলে যেটা দেওয়া আছে বিখ্যাত অঙ্ক, আর সত্যি রিয়ালিটি বলছি, তোমাদের এই অঙ্কগুলো পরীক্ষাতে আসবে, যে কোনো পরীক্ষাতে, বিশেষ করে তোমাদের ডাব্লিউপি এবং কেপি এর পাশাপাশি আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন জিডি, রেলওয়ে, এই সমস্ত ক্ষেত্রেও তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তো যাই হোক, স্পেশালি তোমাদেরকে ডাব্লিউপি কেপির জন্য করানো হচ্ছে এবং তার পাশাপাশি জিডির জন্য এবং অন্যান্য এক্সামের জন্য তোমরা কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, পরীক্ষা কিন্তু আসবে। তো চলো এক এক করে সমস্ত জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভালো করে দেখো, তোমাদের 100% কমন আসতে বাধ্য, ঠিক আছে। এর আগের দিনের ভিডিওতে 10টা ক্লিয়ার করানো হয়েছে, এবার আজকে 11 থেকে টোটাল চলবে, ঠিক আছে। 11 দাগেরটা তোমরা যদি ভালো করে খেয়াল করো, এক এক করে জিনিসটা ভালো করে দেখবে, ঠিক আছে। কোথাও যদি সমস্যা আমাকে জিজ্ঞাসা করবে যে একটি দেশের জনসংখ্যার 80% গ্রামে বাস করে, তাহলে দেখো ওই শহরে জনসংখ্যা 100% মনে করো, মানে 100 জন ওইখানে বাস করে, তার মধ্যে ওই শহরটাতে টোটাল হচ্ছে 100%, তার মধ্যে গ্রামে বাস করে তাহলে কত, 80%, বুঝবে কিন্তু। আর শহরে বাস করে তাহলে কতজন, শহরে বাস করে তাহলে বাদ বাকি জন মানে 20%। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। টোটাল 100%, তার মধ্যে 80% হচ্ছে গ্রামে বাস করলো, আর হচ্ছে 20% আমাদের শহরে বাস করছে। এবার কি বলছে, গ্রামের জনসংখ্যার 90% কৃষক। এই যে গ্রামের যে জনসংখ্যা, গ্রামের জনসংখ্যা কত, গ্রামের জনসংখ্যা কত 80, তার হচ্ছে 90% বলছে না, হ্যাঁ 90% কৃষক। মানে এর যদি 90% কৃষক হয় তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারি, 0 0 0 0 কাটলে 8 নং 72%, তাহলে কি কৃষক কতর মধ্যে, এই 80-র মধ্যে। তাদের এবার তাদের 70% ভূমিহীন হলে, এই যে তাদের বলতে কি এদের, এই যে 72%-এর কত পার্সেন্ট ভূমিহীন, 70% দেশের ভূমিহীনের জনসংখ্যা শতকরা কত, তাহলে এই যে তাদের বলতে এদের, এদের 70% ভূমিহীন, তাহলে এদের 70%টা তাহলে কত আমরা একটু দেখে নিই। তাহলে 0 0 কেটে দিলাম, এবার একটু গুণ করো, 7 গুণে 14 4, হাতের হলো 1, 7 7 49, 1 কত 50, আর নিচে 10 ছিল, 10-এর কেটে গিয়ে আমাদের মানে 50.4% আমাদের কি ভূমিহীন, যারা কৃষক, ভূমিহীন গ্রামের কৃষক, এক কথা বলতে গেলে। তো এই হচ্ছে আমাদের জিনিসগুলো, এইভাবে জিনিসগুলোকে তাড়াতাড়ি তোমাদের ক্যালকুলেশন করতে হবে, অ্যান্সারটা বের করে আনতে হবে। দেখো 12 দাগেরটা কি বলেছে, একক স্থানে 4 আছে এমন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে নতুন সংখ্যা প্রকৃত সংখ্যার 4/7 গুণ হয়, সংখ্যাটি কত। তাহলে আমরা এগুলো না অপশান দেখে করে নিতে হয়, আর অপশান দেখেই করতে হয়, অ্যাকচুয়ালি যেটা সিস্টেম এটা তাই। চলো 12 দাগেরটা তাহলে আমরা করি, যে কোনো একটাকে ধরো, এগুলো টার্গেট করে নিতে, প্র্যাকটিস করতে করতে সব থেকে বেটার কোয়ালিটি তুমি তাড়াতাড়ি করতে পারবে। তুমি আমি যদি 84-কে ধরি, আমি যদি 84-কে ধরি, 84-এরও একক ঘরের সংখ্যা তো 4ই আছে, মানে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে একক ঘরের সংখ্যা 4 আছে। এবার কি বলছে বলো তো, 2 অঙ্ক বিশিষ্ট স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে মানে স্থান, এই 4টাকে নিয়ে আসবো প্রথমে, 8টাকে নিয়ে যাবো পরে, এই যে স্থান বিনিময় করলে, তবে কি বলছে নতুন সংখ্যা প্রকৃত সংখ্যা আছে, নতুন সংখ্যাটা কত, এটা 48, আর ওই প্রকৃত সংখ্যা কত ছিল 84 আগে। তাহলে এগুলো আমরা কাটাকুটি করলে 4/87 কিনা বাস একটু দেখে নাও। তুমি যদি এইখানটা কত দিয়ে কাটো, তুমি যদি 12 দিয়ে কাটো, 4 12 কত 48, আর 7 12 কত 84, দেখো চলে আসলো, এই 4/7 চলে আসলো। আবারও তোমরা যদি বুঝতে অসুবিধা হয় লাইনটা দেখো, বিনিময় করে নতুন সংখ্যাটা প্রকৃত সংখ্যার 4/7 গুণ হলো কিনা সেটা আমাদের চাইছে। তাহলে নতুন সংখ্যাটা পুরনো প্রকৃত সংখ্যা একটু প্রমাণ করে নাও, প্রকৃত সংখ্যা তো 84 ছিল, 84-র 4/7 গুণ হচ্ছে কিনা, যেটা কিনা আমাদের কত প্রকৃত নতুন সংখ্যা কত 48 হয়েছে না, আমরা ওই যে পরিবর্তন করে 48 আসলো। তাহলে চলো কাটাকুটি করো, 12 আর 7 12 84, তাহলে দেখো 4 12 48 চলে আসে। তো এই হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না, তোমাদের একটু লজিকটা দেখিয়ে দিলাম, এটা না করলে হতো, আমাদের আসলে অঙ্ক ওইটুকুতে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের 12 কমপ্লিট। চলো 13 দাগেরটা কি বলছে একটু দেখে নিই, একজন ব্যক্তি কিছু ডিম কেনেন 5 টাকায় 3টা হিসাবে, ও 12 টাকায় 5টা হিসাবে বিক্রি করে দেয়, এইভাবে তিনি 143 টাকা লাভ করেন, তিনি কতগুলো ডিম কিনেছিলেন। একদম সিম্পলভাবে সব থেকে শর্টকাট নিয়ে পরীক্ষার খাতা করবে কি করে দেখে নাও ভালো করে। 12 ক্লিয়ার। আমরা 13 দাগেরটাকে শিখবো, চলো এখান থেকেই করি। 13 দাগেরটা একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি করে করবে বলো তো। আমরা কি জানি, আমরা কত টাকাতে বিক্রি করছি আর কত টাকাতে কিনে এনেছিলাম, সেই দুটোর মধ্যে যদি ডিফারেন্স বা পার্থক্যটা বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবি কত টাকা লাভ করছি। চলো অঙ্কের মাধ্যমে দেখালে আরো ভালো বুঝতে পারবে। তাহলে বিক্রি করেছিলাম কত, 12 টাকায় 5টা, তাহলে বিক্রয় মূল্য কি সেল প্রাইস, তাহলে 12 টাকায় টাকাটা উপরে দিতে হয় তবেই তো টাকা বেরোবে না, 5টা মাইনাস করো, সিপি মানে কস্ট প্রাইস, কিনে এনেছিলাম কত 5 টাকায় 3টা। চলো লসাগু করো ছোট্ট ছোট্ট করে, 5 গুণ 3 লসাগু, তাই না, 5 5 মিলে গেল, 3 12 কত 36, মাইনাস 3 3 মিলে গেল, 5 5 কত 2 5 25। তুমি যদি এখানে মাইনাস ডিফারেন্স করো তাহলে 11 আর 3 5 কত 15, তাহলে তুমি লাভ করছো কত 11/15 টাকা করে লাভ করছো প্রতি পিসে। তবে তুমি কিনেছিলে কত, লাভ করেছিলে কত 143, তাহলে 143 একদম ডাইরেক্ট করো,
100 কত 43কে তুমি যদি প্রত্যেকটা এক একটা লাভে এই টাকা ইনকাম করো, তাহলে এত টাকায় কতগুলো লাভ করেছো যদি ভাগ করে দাও তবেই তো বেরিয়ে পড়ছে। সব থেকে নিচের তালায় কত আছে, নিচের সংখ্যাটা 15, 15 তুলে দাও একদম ডাইরেক্ট 3 তালা, 1 2 3, এগুলো তো শর্টকাট জানো, তোমাদেরকে অনেক অনেক অঙ্ক শিখিয়েছিল এরকমভাবে। এবার কি যে 11 দিয়ে তুমি যদি কাটতে পারো তাহলে 11 কে 11 আর 3 11 33। এবার 15 আর 13 কষ্ট করে একটু কষ্ট করে তুমি যদি গুণ করে ফেলতে পারো তবেই তোমার কিন্তু অ্যান্সার চলে আসে। 3 পরম কত 45, আর তুমি দেখতে পাচ্ছ 15 কে 15, এখানে তুমি দেখতে পাচ্ছ 5, এখানে 9, এখানে 1, মানে 195টা তোমার কিন্তু লাভ করেছিল। কতগুলি ডিম করে কতগুলি ডিম কিনেছিল 195, মানে তোমরা দেখতে পাচ্ছ ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 14 দাগেরটা চলে আসবো। দেখো 5% সুদের হারে কোনো টাকা 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হচ্ছে 15.25 টাকা হলে আসলের পরিমাণ কত আমাদের বের করতে হবে। সব থেকে সহজভাবে এই নিয়মটার মাধ্যমে করবে, তোমাদেরকে আজকে যেটা দেখিয়ে দিচ্ছি। দেখো পরীক্ষার খাতা সেকেন্ডে অ্যান্সার মেলাতে পারবে। মানে তুমি দেখতে পাচ্ছ 14 দাগেরটা কি বলে, তোমাদেরকে একটা আমি বলে দিয়েছিলাম যখন আমি যেটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যখন করিয়েছিলাম, সব তো প্রায় ক্লিয়ার করানো আছে। এবার ওখানে তোমাদের সমস্ত রকম শর্টকাট টেকনিক শিখিয়ে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখেও নাও, প্রত্যেকে শিখতে পারবে ভালো করে। দেখো কি আছে এখানে, যদি 3 বছরের চক্রবৃদ্ধি আর হচ্ছে কি সরল সুদের পার্থক্য হয় তখন কি করবে, সূত্র একটু আমি তোমাদেরকে আবার একবার লিখে দিচ্ছি, যে ডিফারেন্স মানে পার্থক্য ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার, আর দিকে 300 প্লাস আর বাই কত 100 এর কিউব, ঠিক আছে, পাওয়ার মানে 3। তাহলে এই সেম জিনিস করো, তোমার এখানে দেখতে পাচ্ছ কত ডিফারেন্স কত 15.25, তাহলে 15.25 ইকুয়াল টু তুমি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ এখানে, যে পি তো তোমার জানা নেই, পি তো দেখো পরিমাণ বের করতে হবে, আসল পি জানা নেই। আর মানে কত দেখো 5 দেওয়া আছে, তাহলে 5 স্কোয়ার মানে 5 5 কত 25, বা দুবার তুমি গুণ করে দাও, কোনো চাপ নেই। 300 প্লাস আর মানে এটা আর এর ভ্যালু মানে সুদের হার তো আমাদের 5, তাহলে 300 আর 5 করলো 305 হয়ে যায়, 300 কত 5 হয়ে যায়। দেখো এগুলির সাথে মিশিয়ে বললে হবে না, আমি একটু দিয়ে দিলাম। আর নিচে কত 100 এর আমাদের কিউব, 1 2 3 4 5 6টা না, 3 3 6টা হয়ে গেল। বাহ, এবার তুমি কাটাকুটি খেলো মানে পয়েন্ট তুলে দাও, 1 আর 2 শূন্য হয়ে গেলে এগুলো তার বলতে হবে না, 2 শূন্য তুমি কেটে দিতে পারছো, এগুলো শর্টকাট নিয়ম তুমি জানো। এবার তুমি 25, এই যে 5 5 25 না, 25 দিয়ে ডাইরেক্ট কাটো, 25 যদি তুমি ডাইরেক্ট কাটো, আচ্ছা 25 দিয়ে ডাইরেক্ট কাটার দরকার নেই, 25 দিয়ে তুমি এটাকে কাটো, 25 দিয়ে 100 কাটলে 4 হয়, আর 2 শূন্য পড়ে রইলো। আর এই 305 দিয়ে তুমি ডাইরেক্ট কাটতে পারো, 5 বারে হয়ে যাচ্ছে 1525, একবার ডাইরেক্ট চলে যাবে 305 দিয়ে 5 বারে। আচ্ছা গেল, এবার তুমি এখানে গুণ করো, 4 5 কত 20, 20 পরে 2 শূন্য মানে কি, 20 পরে 2 শূন্য মানে কি 2000, তাহলে আসল তুমি বের করে ফেললে, মানে 2000 তোমার অ্যান্সার হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, অঙ্ক কিন্তু এইটুকু, কিন্তু বেশি কিন্তু বড় না। তোমাকে কিন্তু অবশ্যই 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলে এই সূত্রটা অবশ্যই মনে রেখো। আর তোমাকে যদি বলা হয় যে 2 বছরের পার্থক্য চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য 2 বছরেরটা হলে ডি ইকুয়াল টু মানে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 100 এর স্কোয়ার, ওটা আরো সহজ সূত্র। এই দুটো জিনিস কিন্তু মনে রাখো, একদম 100% পরীক্ষায় কিন্তু চ্যালেঞ্জ দিলাম তোমাদের, কিন্তু এগুলো চলে আসে, এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। আর যেগুলো এর আগের দিনের থেকে বিখ্যাত অঙ্কের মধ্যে যেগুলো তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় চলে আসবে, সেভাবে প্র্যাকটিস করো। আর তুমি হুবহু কমন প্রশ্ন তোমাদেরকে কিন্তু দিচ্ছি। এইবার 14 পরে আমরা চলে আসবো 15 দাগেরটা। চলো 15 দাগেরটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। যে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টা পূর্ণ হয় ও ওয়াই নল দ্বারা 6 ঘন্টা পূর্ণ হয়। যদি এক্স নলটি সকাল 10টায় ও ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়, তবে ট্যাঙ্কটি কখন পূর্ণ হবে আমাদের এটা চাইছে। দেখো 14 পরে 15 দাগেরটা একদম শর্টকাট নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কি করে করবে বলো তো, এক্স নল কত 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, লেখো, লিখে ফেলো। ওয়াই নল কত ঘন্টায় পূর্ণ করতে পারে, 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, লিখে ফেলো। দুজনে মিলেমিশে লসাগু হচ্ছে 6, এটা হবে 3, এটা হবে 1, এগুলো তো তোমরা নিজেরাই বোঝো। এইবার গল্পটা কোথায়, গল্পটা হচ্ছে কোথায় বলো তো, এই যে সময় যেটা বলেছে যে এক্স কে 10টার সময় ছেড়ে দেওয়া হলো, এই এক্স কে 10টার সময় যদি করে দেওয়া হয় তাহলে এক্স প্রথম ঘন্টায় 3 ক্লিয়ার করে দেবে, তাহলে টোটাল এইটা হচ্ছে কি লসাগু, মানে লসাগুটা টোটাল হচ্ছে জলের পরিমাণ, তাহলে 3 যদি ক্লিয়ার করে দেয় আগের থেকে কাজ করে ফেলে তাহলে আরো 3 পড়ে থাকছে, বুঝবে। কিন্তু প্রথম ঘন্টায় কিন্তু ওই যে আমাদের এক্স এই 1 ঘন্টা কাজ করে ফেললো, কিন্তু পরবর্তী ঘন্টা থেকে এক্স তো বন্ধ করা হলো না, পরে ওয়াই কে 11টার থেকে খুলে দেওয়া হলো, মানে এবার দুজনে একসাথে করছে, মানে 4টে করে কাজ করবে, 4টে করে তো এখানে কাজ নেই, আর 3টে কাজ করে রয়েছে, তাহলে 3/4 অংশ পড়ে থাকছে কাজ, মানে সময় আর কি। এবার দেখো তোমাকে কিন্তু আগে 1 ঘন্টা কাজ করে নিল কেউ, এক্স আগের 1 ঘন্টা কাজ হয়ে গেছে, এবার পরবর্তীতে এই ঘন্টা কাজ হচ্ছে, তাহলে 3/4 ঘন্টা কাজ, তাহলে এটাকে যদি মিনিটে প্রকাশ করো তাহলে 60 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে মিনিটে প্রকাশ হয়ে যাবে তোমার 4 15 60, তাহলে 3 15 45, ওদিকে 1 ঘন্টা 45 মিনিট আমাদের টোটালে কাজ কমপ্লিট হবে। তাহলে কাজটা শুরু হয়েছে কত, 10টার থেকে কাজ শুরু হয়েছে না, 10টার থেকে এক্স তো 10টার থেকে কাজ শুরু করেছিল, তাহলে 10টার পরে 11টা, 10টার পরে 11টা, কেন 1 ঘন্টা 10টার থেকে 1 ঘন্টা জুড়লে 11টা 45 তোমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো? যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবার 16 দাগেরটা কি বলেছে চলো একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে কি বলছে, 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে শেষ করে। দেখো 2 জন লোক আবার কি তার সাথে ও আর এবং একই জিনিস, মানে ওরা সবাই মিলে কাজ করতে যাচ্ছে, এমন না যে অথবা মানে কি হয় জন অথবা বালক কাজ করতে যাচ্ছে, এমনটা না,
অথবা আর এবং এক জিনিস, অথবা আর বা এক জিনিস, আর এবং আর ও একই জিনিস। মানে কি তোমরা জানো, তবু একটু বলে দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসতে বাধ্য এবং আসবেই, এটুকু 100% নিয়ে চলো। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে করতেছে। দেখো মানেটা হচ্ছে কি বলতো, যে 2 জন লোক তো যাচ্ছেই, তার সাথে সাথে 7 জন বালকও যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? 4 দিন। তাহলে ধরো 2 জন লোক আজকে গেল, কালকে গেল, পরশু গেল, তরশু গেল, এরকম করতে করতে 4 দিন কন্টিনিউ করে 4 দুগুণে 8 জনের টাকা তোমার দিতে হবে। সেম টু সেম ভাবে 7টা বালক প্রত্যেক দিন যাচ্ছে, 4 দিন গেল, 4 সাথে 28টা বালকের তোমার যা হিসেবে আসবে সেই টাকা তোমাকে জনের খরচ দিতে হবে। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট। এবার এগুলো কি করে করতে হবে তাতে তোমাদেরকে বডি দিকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী লাইন কি বলছে বলো তো, 4 জন লোক ও 4 জন বালক ওই কাজ 3 দিনে শেষ করে, একজন লোক ওই কাজ কত দিনে শেষ করবে আমাদের একদম তাড়াতাড়ি করে অ্যান্সার বের করতে হবে। এইবার দেখো মূল ফান্ডাটা কোথায়, যে আমরা 16 দাগেরটা যখন করবো না, একদম স্মার্টলি করবো। তোমরা জনকে লেখো আর এখানে বালককে লেখো, বিন্দাস লিখে ফেললে। এইবার কি করবে, 4 দুগুণে 8 জন আমাদের কত জন, আর 4 সাথে 28 জন কি বালক হয়ে গেল। এবার সেম টু সেম ভাবে 3 এর সাথে 4 গুণ 3 4 12 হচ্ছে আমাদের জন, আর 3 4 12 জন হচ্ছে এখানেও বালক। এবার এগুলিকে ছোট্ট ছোট্ট করে তুমি মাইনাস করে দাও, মাইনাস করলে 4 পাচ্ছ, আর এখানে মাইনাস করলে তুমি দেখতে পাচ্ছ 16 পেয়ে গেলে। তাহলে তুমি রেশিও তৈরি করো, 4 1 4 আর 4 4 কত 16। মানে এটাই হলো যে একজন লোকের যা পাওয়ার 4 জন বালকের সেই পাওয়ার। ক্লিয়ার হয়ে গেল তোমাদের এখানে। এইবার ব্যাপারটা হচ্ছে একজন লোক ওই কাজ কতদিনে শেষ করবে, একজন লোক ওই কাজ কতদিনে শেষ করবে। তোমরা যে কোনো একটা লাইন ধরে করো, দ্বিতীয় লাইনটা ধরে করলে বেটার হবে। কারণ কি, যে এখানে 4 জন আমাকে লোক ধরে অঙ্ক শেষ করতে বলছে, তাহলে তুমি এই যে লোক দ্বিতীয় লাইনের চাঁদে ভালো করে খেয়াল করো, এই যে 4 জন লোক ও 4 জন বালক, তাহলে 4 জন বালক মানে একজন লোক না? ক্লিয়ার হলে কিনা বলো? এই যে 4 জন বালকটাকে আমি কি করে দেবো, একজন লোক করে দেবো, কারণ 4 জন বালক সমান সমান একজন লোক হয়, এইটুকু তোমাদের ক্লিয়ার। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই 4 জন, প্রথমে যে 4 জন এটা তো আছেই, প্লাস এই যে 4 জন বালক যেটা সেটাকেও আমি একজন লোক করে নিলাম। তাহলে এখানে একজন লোক আর এই 4 জন লোক টোটালি মিলে হচ্ছে 5 জন লোক। 5 জন লোক কোনো ওই কাজটাকে 3 দিনে করতে পারে, মানে 5 জন লোক কোনো একটা কাজকে 3 দিনে করতে পারে, আর একজন লোক ওই কাজটিকে কত দিনে করবে। মনে করো তুমি ওই কিছু জানো না, মনে করো কিচ্ছু জানার দরকার নেই, তাহলে তুমি এখানে ভালো করে শিখে নাও। আমি তোমাদেরকে ভালো করে শিখিয়ে দিচ্ছি জিনিসটাকে, যে শর্টকাটে মারবে কি করে। তোমার অত বেশি ভাবার দরকার নেই, যে আমরা কি জানি যে 5 জন লোক কোনো একটা কাজকে 3 দিনে করতে পারে, কোনো একটা কাজকে 3 দিনে, কোনো একটি কাজকে 3 দিনে করতে পারে। আমরা কাজের সংখ্যাটাই শুধুমাত্র নিচে দিই আর বাদ বাকি সব উপরে লিখি। আর কি বলছে, একজন লোক ওই কাজটিকে কত দিনে করতে পারবে, একজন লোক ওই কাজটিকে, মানে আগের ওই কাজটি বলতে ওই এক পরিমাণ কাজটাকেই কত দিনে করতে পারবে আমি জানতে পারছি না। আর এগুলো তো এমনি 3 5 15, মানে তুমি এক্স এর ভ্যালু কত 15 পেয়ে গেলে, যেটা কিনা 3 সংখ্যা পেয়ে গেলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, যেটা কিনা 15। এইবার মনে করো তুমি ঐকিক নিয়মটা শিখতে চাও, তাহলে কি করবে, প্রশ্নবোধকের চিহ্নের উপরে যা থাকে সেটাকে লিখতে চাও। এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রশ্নবোধকের চিহ্নের উপর 3 আছে, 3 কে লেখো। এবার তুমি হিসাব করো, মানে 5 জনে যদি কোনো একটা কাজকে 3 দিনে করে ফেলতে পারে, তাহলে একজন লোক, মানে জনসংখ্যা কমে গেল না? আমার জনসংখ্যা যদি কমে যায় সেই কাজটাকে করতে বেশি সময় লেগে যাবে, কিন্তু লোক সংখ্যা কমে গেছে। সেম টু সেম কাজ করতে গেলে আগে যে কাজটা 5 জনও করতে পারতো সেই কাজটা একজনও করতে তো সময় লাগবে, তো সিম্পল ব্যাপার। তাহলে জনসংখ্যা কমে গেল, তাহলে সময় তো বেড়ে যাবে। তাহলে একটা কমে গেলে একটা বাড়লে যেমন আছে তেমন প্যাটার্ন থাকে, মানে 5/1 থাকে, মানে 5/1 থাকে। তাহলে 3 5 15 এখানেও আমাদের বেরোবে। বুঝতে পারলে? সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম, তোমাদের শিখিয়েও দিলাম। এবার আমরা চলে যাবো নেক্সট প্রশ্নের মধ্যে। এখানে দেখো, এই যে তোমাদের বলি, আমি কেন বলি এই 17 দাগেরটা, আমি তোমাদেরকে এর আগের দিন একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছিলাম। পৃথিবীর যত ত্রিভুজের অঙ্ক থাকুক না কেন, শুধুমাত্র একটা নিয়ম তোমাকে অ্যাপ্লাই করতে হবে, একটা নিয়ম শিখলেই এনাফ। আর পৃথিবীর কোনো রকম তোমার যতই কঠিন তোমার ত্রিভুজ আসুক না কেন, তোমার সামনে তুমি 100% চ্যালেঞ্জ দিয়ে পারবে। এইটুকু আমি 100% চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি এবং শেখাতে থাকবে, এরকম কন্টিনিউ ভিডিও আসতেই থাকবে। তোমাদের এই ভিডিওগুলো মানে প্রত্যেকদিন ধরে নাও প্রায় 12টার আশেপাশে, মানে দুপুর 12টার আশেপাশে আসবে, তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো তার জন্য স্পেশালি তোমাদের ওই সময়টা চিহ্নিত করা হয়েছে, ওই টাইমে প্রত্যেকদিন পাবে। তোমাদের WP কেপির জন্য কোনো চিন্তা করতে হবে না। এর পাশাপাশি SSC GD যে সমস্ত এক্সাম তোমরা ক্যান্ডিডেট, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ভালো করে প্র্যাকটিস করো। এর পাশাপাশি অন্যান্য প্র্যাকটিস সেটও তোমরা দিতে থাকো, কিন্তু এই প্রশ্নগুলো একটাও ছাড়বে না। প্রত্যেকটা বিখ্যাত অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু চলে আসবেই বাধ্যতামূলক। চলো এই 17 দাগেরটা তোমরা একটু দেখো, তোমরা যারা পারবে তারা নিজেরা করে ফেলো, আর যারা পারবে না মনে করছো সেটা অবশ্যই ভালো করে আমার কাছ থেকে শিখে নাও, কারণ আমি সব থেকে শর্টকাট নিয়ম তোমাদেরকে শেখাবো। যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 30 মিটার, 72 মিটার এবং 78 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটা আমাদের বের করতে হবে একদম সিম্পল ভাবে, একদম সব থেকে সহজভাবে। মানে কি বলতো, মানে 3টে যে বাহু, দেখো 3টে বাহু সমান নয়, মানে বিষমবাহু ত্রিভুজ বা অসমবাহু ত্রিভুজ তুমি যেটা বলতে পারো, মানে সমান বাহু ত্রিভুজ না, 3টে বাহু আলাদা। একটা হচ্ছে 30 মিটার, একটা হচ্ছে 72 মিটার, আর একটা হচ্ছে 78 মিটার। এই হচ্ছে আমাদের মেন কাজ। তাহলে 3টে বাহু সমান নেই। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো অ্যাঙ্গেলে আসুক না কেন, পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেলে আসুক না কেন,
ত্রিভুজ যেই প্রকারই হোক না কেন তুমি 100% পরীক্ষায় পেরে আসবে, কারণ একটা নিয়ম তুমি শিখে যাও। স্পেশাল ভিডিও বানানো আছে, সেটাও একবার দেখো, আমি তো তোমাদেরকে এমনিও শিখিয়েও দিচ্ছি। মনে রাখবে সবসময়ের জন্য লাস্টে কি চাইছে, ত্রিভুজটির ক্ষেত্রফল চাইছে, মানে এটার মধ্যে কতটা জমি আছে সেটা চাইছে। দেখো আমি তাড়াহুড়ো করি না, কারণ আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? একটু তোমাদেরকে বলি, একটু না হলে তোমরা কনফিডেন্স পাবে না। ছোট্ট করে একদম ভালোবেসে একটা কি রুট দেবে, ছোট্ট করে ভালোবেসে একটা রুট দিলে এবার তুমি প্রত্যেকটাকে যোগ করবে, প্রত্যেকটা বাহুকে তুমি যোগ করো। যদি তুমি যোগ করো তাহলে এটা 80, এখানে তুমি 80 দিয়ে দাও, 70 মানে এখানে তুমি 100, 180। তাহলে আমাদের পরিসীমা, প্রত্যেকটা বাহুকে যোগ করলে পরিসীমা হয়, তাহলে পরিসীমা আমাদের কত বেরোলো? 180। পরিসীমা কত বেরোলো? 180। তার অর্ধেক করবে, মানে অর্ধ পরিসীমা বলো, তাহলে কত? 90 হবে। 90 দ্বিগুণে এটা বসিয়ে দাও, ব্যাস তোমার সিম্পল কাজ তোমাকে শেখাবো। সবকটাকে যোগ করলে তার অর্ধেকটা তুমি এখানে বসিয়ে দেবে। যদি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো, মিটে গেল, বসালে। এবার কাজ কি, এটার সাথে এটা মাইনাস করবে। তুমি যদি 90 তে 30 মাইনাস করো, কত? 60 হবে। তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। তুমি যদি দেখো 90 থেকে তুমি যদি এটাকে মাইনাস করাও, তাহলে কত হবে? এখানে তোমার 2 হচ্ছে, আর তোমার 8 মানে 12 হচ্ছে। তুমি 90 থেকে তুমি যদি এটাকে মাইনাস করো, এখানে 8 হবে, আর এখানে 1 মানে এখানে 18 হবে। বুঝতে পারলে? এই হচ্ছে তোমার কাজ। কাজ কি, টোটাল পরিসীমার অর্ধেক মানে অর্ধ পরিসীমা এখানে বসাবে, সেটাকে দিয়ে প্রত্যেকটার সাথে কি করে মাইনাস করবে, এটার সাথে এটা মাইনাস করি, এটার সাথে মাইনাস করি, এটার সাথে মাইনাস করি, এটা, ব্যাস কাজ শেষ। এটাই তোমার হচ্ছে ক্ষেত্রফল বেরিয়ে গেল। একদম কোনো চিন্তার কোনো কারণ নেই, সূত্র মুখস্থ করার কোনো কারণ নেই, শুধুমাত্র সামান্য নিয়ম মনে রাখলে এনাফ। এবার তুমি বুদ্ধি করে একটা কাজ করো তো। বুদ্ধি করে কি কাজ করবে বলো তো? আচ্ছা চলো এটা মুছে দিই, এটা অর্ধ পরিসীমা আমাদের কোনো কাজে লাগবে না এখন। দেখো এই যে দুটো শূন্য নষ্ট করে দিয়ে কি করলাম, এই দুটো শূন্য এই পাশে নিয়ে চলে আসলে, একই ব্যাপার। তুমি জানো স্মার্টলি কাজ করতে হবে, স্মার্টলি। তুমি দেখতে পাচ্ছ এবার এই 100 থেকে রুটের বর্গমূল হিসেবে 10 বেরিয়ে আসলো, এখান থেকে কত? 10 বের করে নিয়ে আসলাম। ভালো করে বুদ্ধি করে কাজ করবে। দেখো এই যে 9 থেকে 9 বর্গমূল 3 বের করে নিয়ে আসলাম, যেগুলো বেরোবে সাথে সাথে বের করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা চলো তো দেখি একটু বুদ্ধি করি, কারা কারা মানে এগুলো বের করে নিয়ে আসলাম, মানে এগুলোকে কেটে দাও। আচ্ছা আরো বুদ্ধিবারের কাজ করতো, দেখো তো কি হয়। আচ্ছা এইখানে তুমি দেখো 4 গুণ 3 হয়, ভালো করে দেখো 4 গুণ 3 হয়, তাই না? এই 12টাকে ভাঙলে 4 গুণ 3 হয়। আচ্ছা এখানে কি কাজ করাতে পারি বলো তো? তুমি এখানে আর এখানে দেখো, এখানে এই 18কে যদি ভাঙো তাহলে 6 গুণ 2 হয়, ভালো করে দেখো, সরি 3 6 18, তাহলে 3 হয়, সরি 3 হয়, 3 6 18, এই তাহলে 18কে ভেঙে দিলাম। কেন করছি এগুলো? কারণ আছে, কারণ আমি অত বেশি গুণ করতে যাবো না, শর্টকাট নিয়ে বের করে দেবো। এই যে দুটো 6 দেখতে পাচ্ছ, দুটো 6 থেকে একটা 6 আমরা কি করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসলাম। তাহলে 6গুলোকে আমরা কেটে দিচ্ছি। এই যে দুটো 3 দেখতে পাচ্ছ, দুটো 3 থেকে একটা 3 আমরা বের করে নেব। সব গেম, ম্যাথ ইজ একটা নাইস গেম, ঠিক আছে? এই 4 থেকে কত বর্গমূল হিসেবে 2 বেরিয়ে আসে, ব্যাস তোমার অঙ্ক শেষ। তোমাকে ছোট ছোট করে টুকরো করে তোমাকে বের করে নিয়ে চলে আসতে হবে। এবার সিম্পল করে তুমি এটা ক্যালকুলেশন করো, 3 6 18, 18 দ্বিগুণ কত? 36, তাই না? 36-এর সাথে তুমি এটাকে যদি গুণ করো, 36-এর সাথে তুমি যদি 3-এর গুণ করো, 3 6 18, 8 হাতে রইলো কত? 1, 3 থেকে 9 1 কত? 10, আর এই যে 10 শূন্য পড়েছিল, মানে 1080 হয়ে গেল, তোমার অ্যান্সার বেরিয়ে পড়লো। এটার কি, এটার কতটা জমি আছে সেটা, এটার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে পড়লো, মানে 1080, মানে দেখতে পাচ্ছ বি অপশন আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে পড়লো। এইভাবে জিনিসগুলোকে তোমার করতে হবে সঠিক নিয়মের মাধ্যমে, তাহলে তোমার বেশি কাটতে হবে না, সবকটা গুণ করতে হচ্ছে না, স্মার্টলি তুমি অঙ্কগুলো করে ফেলতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে, আমরা কি করে কি জিনিসগুলোকে করবো। দেখো 17 হয়ে গেল, 18 থেকে একটা আরো স্মার্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু ডাইরেক্ট চলে আসবে। একটি বাক্সে 170টি মুদ্রা আছে, খুব ভালো কথা, যার মধ্যে 280 টাকা রয়েছে, কিন্তু তাদের মধ্যে কিছু 50 পয়সা ও কিছু 2 পয়সার মুদ্রা আছে। তাহলে 50 পয়সার মুদ্রা কটি বা কটা, সেটা আমাদের বের করতে হবে। চলো 18টা সব থেকে ভালো করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সব থেকে সেরা নিয়মে। তাহলে তুমি কি জানো, টোটালে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, 170 পিস আছে কিনা বলো? 170 পিস 50 পয়সা প্লাস হচ্ছে 2 টাকা মিলিয়ে মিশিয়ে আছে কয়েন। তাহলে তোমাকে চাইছে কোনটা বলো তো? 50 পয়সা। তাহলে এই 170-এর মধ্যে 50 যে পয়সা সেটা এক্স পরিমাণ আছে, আর 2 টাকা যেটা হচ্ছে কত আছে বলো তো? 170-এর থেকে তাহলে এক্স পরিমাণ যে 50 পয়সা যেতগুলি আছে মাইনাস করে দিলে 2 টাকার পরিমাণ এটা, তাই না? সিম্পল, বেশি এরকম ভাবতে হবে না, একদম সিম্পল ভাবো, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে পড়ছে। তুমি দেখো ভালো করে যে এক্স পরিমাণ তো 50 পয়সা, আর 50 পয়সা টাকাতে কত? হাফ টাকা হয়, টাকা হিসাবে তো হাফ টাকা, 50 পয়সা তো টাকা হিসাবে হাফ টাকা। এটা তাহলে 50 পয়সা কতগুলো টাকা আছে সেটা বেরিয়ে পড়লো, প্লাস এই 2 টাকা তো এরা, মানে 170 থেকে 50 পয়সা তো বাদ দিয়ে দিয়েছিলাম, কতগুলো ছিল, এবার কি এগুলো 2 টাকা, বাদ বাকিরা সব 2 টাকা। তাহলে এই 2 টাকার যে কত টাকা সেটা বেরোলো, টোটালে আমাদের কত টাকা ছিল? 280 টাকা, 200 কত? 80 টাকা, ব্যাস এইটুকু তোমার করতে হতো, তোমার অ্যান্সার বেরিয়ে পড়বে। এবার এই ক্যালকুলেশনটাকে স্মার্টলি করতে হবে। কি করে করতে হবে দেখো, যে তুমি দেখতে পাচ্ছ এখানে কত? এক্স এক্স, তাহলে এটাকে নষ্ট করতে, মানে x/2। তুমি দেখো ভালো করে, এইটা মাইনাস এক্স আছে কিনা বলো? মাইনাস এক্স আছে কিনা বলো? মাইনাস অবশ্যই আছে। তুমি ডাইরেক্ট এটার সাথে মাইনাসের টাইটেলে তুমি ক্লাস মাইনাস করে দাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ, যদি তুমি দেখো x/2, আমরা ভাবছিলাম আরো শর্টকাটে মারবো, মাইনাস কত তুমি দেখতে পাচ্ছ কি বলো তো? যে মাইনাস 2x, ভালো কথা। এই দেখো 4 কে 4, 4 কে 4 মাইনাস একটা এক্স, কেন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত বলো তো? 3x/2 পড়ে গেল, বুঝতে পারলে? মাইনাসে কিন্তু রান করলো, ভুল করলে কিন্তু এখন চলবে না। এবার এই যে এইটার সাথে এটারও তো গুণ হবে, তুমি জানো, কেন দুটোর সাথে গুণ হবে? 17 গুণ 34, মানে 300, 17 গুণ 34 মানে 340,
আর 340 এই প্লাসটা ওদিক গেলে কি হয় মাইনাস হয়ে গেল, আর এই 280 তো এখানে আছেই, তুমি প্লাস আকারে আছে তাহলে প্লাস মাইনাস কি মাইনাস হবে, কিন্তু বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস, তাই চিহ্নটা মাইনাসে আসবে। এটা ওদিকে করলে ভালো হতো তাই না, তাহলে মাইনাস, এদিকে তোমার দেখতে পাচ্ছ 0, এদিকে কত দেখতে পাচ্ছ বলো তো 6, হাতে 1 মিলে গেল মানে 60 মাইনাস 60। তাহলে তুমি ভালো করে দেখো এখানে করি, তাহলে মাইনাস 3x, এটা আরেকবার আমি একবারই মারতে চাইছিলাম, মাইনাস 3x/2 ইকুয়াল টু মাইনাস 60। তাহলে এটা নষ্ট হয়ে গেল, এটা তুমি যদি কাটো তাহলে 20 3 20 60, আর 20 সাথে 2 এর গুণ করলে 40 হয়ে যায় কোনাকুনি। তাহলে x এর ভ্যালু কত, মানে 50 পয়সার যে সংখ্যা সেটা হচ্ছে 40 পিস কিন্তু ছিল, এটা আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো। তাহলে এইভাবে তোমাদের জিনিসগুলোকে তাড়াতাড়ি করতে হবে। দেখো এই ক্যালকুলেশনটা আরও শর্টকাটে মারা যায়, এখানে তুমি যখন দেখতে বুঝতে পারছো এখানে 20, তাহলে এখানে 2 20 কত 40, 20 2 কত 40, এখানে আর এক্সট্রা করে করতে হবে না, তাহলে ডাইরেক্ট তোমার অ্যান্সার বেরিয়ে পড়বে। এটা বুঝে তাড়াতাড়ি করতে হবে ক্যালকুলেশন, আর কিছুই না। 19 জায়গাটা আমরা দেখবো। দেখো এই প্রশ্নটা মারাত্মক লেভেলে হাই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল, আসছে এবং আসবে, 100% চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। দেখো প্রশ্নটা দেখলে বুঝতে পারো, তোমরা নিজেরা ট্রাই করো, তারপর না পারলে আমি তো আছি। একটি পরীক্ষায় 120টি প্রশ্ন আছে, ভালো কথা। প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আবার প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3, মানে 3টে গুণ করলে 1 নম্বর কাটা যায়, 1 নম্বর কাটা যায়। এবার কি বলছে, মানে 1/3 কাটা যায় আর কি। একজন পরীক্ষার্থী 80 নম্বর পেলে সে কটি ভুল উত্তর দিয়েছে, আমাদের অ্যান্সার বের করতে হবে। একদম সিম্পল ফান্ডা, এটা কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই, একদম সহজ জিনিস। কীরকম বলো তো, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, সে কটা আমাদের ভুল করেছে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ভুল করেছে, মনে করো এক্স পরিমাণ ভুল করেছে। টোটাল প্রশ্ন কতগুলো ছিল, 180টা, তোমার 120টা, টোটাল 120টা ছিল, ভালো করে বুঝবে কিন্তু এটা। 120টার মধ্যে যদি এক্স পরিমাণ ভুল করে, তাহলে সে কিন্তু 120 মাইনাস এক্স পরিমাণ তাহলে ঠিক করেছে, ব্যাস অঙ্ক শেষ। এই জিনিসটা তোমার বুঝতে হতো, মানে এটা 19 জায়গাটা তোমাদেরকে করাচ্ছি। তাহলে ভুল করেছে কত, এক্স পরিমাণ, তাহলে এই যে ভুল করেছে এক্স পরিমাণ, তাহলে প্রত্যেকটা ভুলের জন্য 1/3 করে কেটে মাইনাস করে দেবে, তাহলে মাইনাসটা বসাও, ভালো করে ভুল করবে না। আর সে বাদ বাকিগুলো ঠিক করেছে, মানে 120 প্লাস হবে ইন্টু 120 মাইনাস এক্স, আর প্রত্যেকটা সঠিকের জন্য 1 নম্বর করে পাচ্ছিল। এমন করে সে এরকম কিছু নেগেটিভ করে ফেলেছে, কিছু পজিটিভ করেছে, এরকম করে সে কত নম্বর পেলো, 80 নম্বর পেয়ে গেল। বুঝতে হতো কিন্তু জিনিসটা, অঙ্ক শেষ, আর কিছু নেই। প্রথমে তো যা জিনিসটা দেখালাম, এবার তোমার প্যাটার্ন বসালে অঙ্ক শেষ। এই জিনিসটা না বুঝতে পারলে কেস খেয়ে যাবে। এবার এটাকে স্মার্টলি করো, এবার আর বেশি আমি পেঁচাবো না। এক্স একে এক্স, মানে একের সাথে গুণ করলে তো সেম হয়, ফালতু আর এরকম নষ্ট করে লাভ নেই মাথা। তাহলে হচ্ছে এটা তো এক্স, এটা তো বুঝতে পারছি, একবার ডাইরেক্ট বললে তো x/3 এক একে, তাহলে এই দেখো একবার 3 একে 3 মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, 3 একে 3, তাহলে 4x, একবার ডাইরেক্ট যদি করলাম, ঠিক আছে, কেন সময় নষ্ট করবো না। আর এদিকে 280 ওদিক দিয়ে মাইনাস, সরি 280 বলছি কেন, 180 প্লাসটা ওদিক দিয়ে মাইনাস হবে, তাহলে আমাদের মাইনাস কত, 100 যদি 20 করি, আর এটা তো প্লাস আছে, তাহলে 40 হচ্ছে, তাই না, মাইনাস করলে, তাহলে মাইনাস 40। তাহলে তুমি দেখো ভালো করে, মাইনাস মাইনাস নষ্ট হয়ে গেল, এটা তুমি যদি কাটো তাহলে 10 হচ্ছে, 3 10 30, তাহলে আমাদের 30 আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো কোনাকুনি গুণ করে, তাহলে আমরা পেয়ে গেলাম কত, আমরা 30 আমাদের অ্যান্সার। দেখো বেশি কি বড় করতে হলো, তোমার পরীক্ষার খাতায় কিন্তু এইটুকুই করতে হবে, তাহলে তুমি কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন করে তুমি কিন্তু অ্যান্সার বের করে আনতে পারবে, যেটা কিনা তুমি ভুল করেছো, কতগুলো ভুল করেছো, তুমি 30 পিস ভুল করেছো। এবার তোমাদেরকে একটু প্রমাণ দেখাবো, চল প্রমাণ দেখিয়ে দিই। তাহলে 30 পিস ভুল করেছো, তাই না, তাহলে ভালো করো, 30 পিস 120টার মধ্যে তুমি 30 পিস যদি ভুল করো, তাহলে 90টা তাহলে ঠিক হয়েছে, তাহলে 90টা সঠিক অ্যান্সার, বুঝবে 90 এর সঠিক অ্যান্সার, তাহলে জন্য তুমি 90 নাম্বারই পেলে, ভালো কথা। কিন্তু 30টা ভুল করেছো কিনা বলো, 30টা ভুল করার জন্য 1/3 কাটা পড়বে, 1/3 কাটা পড়লে কত, 10 নাম্বার তোমার নষ্ট হয়ে গেল। 10 নাম্বার যদি নষ্ট হয়, দেখো তুমি 80 নাম্বারই কিন্তু পেলে। টোটাল এই যে 120টা প্রশ্নের মধ্যে তুমি কিন্তু 80 নাম্বারই পেলে। এটা জাস্ট প্রমাণ করালাম তোমাদেরকে, মানে অঙ্কটা একদম 100% ঠিক হয়েছে কিনা তার প্রমাণ দেখিয়ে দিলাম। চলো 20 দাগেরটা আমরা একটু দেখে নিই। দেখো একদম সিম্পলভাবে করো, যে এ একটি কাজ 25 দিনে ও বি ওই কাজ 35 দিনে করতে পারে, ভালো কথা। তারা কি বলছে, দুজনে একত্রে কাজটি শুরু করেও দিল, কাজটি শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে, এটা আমাদের বের করতে, একদম সিম্পল জিনিস। এই দেখো এটাকে একদম সহজভাবে করবে, কি করে জানো, 20 দাগেরটা দেখো, এ আমাদের কত দিনে করতে পারে বলো তো, 25 দিনে করতে পারে। দেখো বি আমাদের কত দিনে করতে পারে বলো তো, 35 দিনে করতে পারে, ভালো কথা। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এদের লসাগুটা কত হবে, টু মাইন্ড ক্যালকুলেশন, মাইন্ড যদি ক্যালকুলেশন করতে পারো 175 হবে, 175 মানে 175। তুমি যদি না পারো, মানে 25 আর দিকে 35, তুমি এটাকে তুমি লসাগু করো, তুমি যদি মডার্নটা না আনতে পারো, তাহলে 5 আর দিকে 7, 5 5 25, 25-এ 7 দিয়ে গুণ করলে 175 হয়। তাহলে ভালো করে তুমি যদি খেয়াল করো, যে এখানে কত 25, 5 5 25 মানে 7 এখানে চলে আসে, এগুলো ব্রেন খাটাতে হয়। 35 মানে 5 7 35 মিলে গেল, মানে 5 এখানে চলে আসে, বিষয়টা বুঝে গেলে। তবে তাহলে এ কটা করে করতে পারছে, 7টা, বি কটা করে করতে পারছে, 5টা। এইবার তুমি ভালো করে দেখো, যে কাজটি শেষ হবার 7 দিন আগে বি চলে যায়, এ কিন্তু যায় না, তাহলে শেষ 7 দিন এ তো করেছে, এ যদি 7টা করে 7 দিন কাজ করে, তাহলে 7 7 কত, 49টা কাজ করেছিল কিনা বলো শেষের দিকে, তাহলে 49টা কাজ বাদ দিয়ে দাও, বাদ দিলে তুমি দেখতে পাচ্ছ এখানে 6 আসছে,
হাতে থাকবে 1, হাতে থাকবে 1, হাতে থাকবে 1, মানে তুমি এখানে 5 মানে 2, এখানে 126টা কাজ এখনো পড়েছিল, যেটা কিনা ওরা প্রথম দিকে করেছিল। তাহলে ওরা কটা করে 12টা 7 আর 5 কত 12টা করে কাজ করতে পারে না? তাহলে 12টা যদি করে কাজ করতে পারে তাহলে তুমি ক্যালকুলেশন করো ভালো করে। তাহলে তুমি একবার দেখতে হচ্ছে 10 বার, আচ্ছা একবারে তাহলে ক্যালকুলেশন করাবো তাই না? দাঁড়াও ভালো করে করি, ঠিক আছে? তাহলে এইটাকে এদিকে নিয়ে আসি। তাহলে 12 দিয়ে 12 দিয়ে ভাগ তো যাবেই, বুঝতে পারছো। 100 কত 26, 10 বাদ দিলে 120 হয়ে যায়, মানে 6 পড়ে থাকে। তাহলে 6 বাই কত 12, তাহলে কাটলে 1/2, মানে 10 পূর্ণ 1/2, 10 পূর্ণ শেষে মানে প্রথম দিকে ওরা দুজনে মিলে 10 দিন 10 পূর্ণ 1/2 দিন কাজ করেছে। আর শেষে একা 7, এই যে একা 7 দিন কাজ করেছিল না? তাহলে 10 আর 7 কত 17, তাহলে 10 আর 7 17 দিন, আর এদিকে হাফ, তাহলে 17.5 দিন টোটালে কাজ হয়েছে, বুঝতে পারলে? ওরা দুজনে মিলেমিশে প্রথমে 10 দিন মানে 10.5 দিন কাজ হয়েছিল, আর শেষের 7 দিন ছিল না, তাহলে 7 দিন তো আবার করেছিল, তাহলে 7 দিন আরও যুক্ত করে দাও 10-এর সাথে, তাহলে 17 মানে 17.5 দিন টোটালি কাজ হয়েছে। তোমাদের বুঝিয়ে দিলাম, অসুবিধা হবে না আশা করি। এই অপশন আমাদের সঠিক অ্যান্সার। সবার শেষে তোমরা অবশ্যই একটু জানাও যে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় ভালো থেকে সুস্থ থাকো। আর নেক্সট ভিডিও আবার ঠিক সময় মতো পরের দিন 12টার সময় চলে আসবে। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।